24 ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে। শুরু হয় এই শতাব্দীর এক অন্যতম বিধ্বংসী যুদ্ধ। আজ প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, আর এই 3 বছরে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে দমনের জন্য রাশিয়ার উপরে প্রায় 16,000 স্যাংশন চাপিয়েছে। রাশিয়া ছেড়ে বেরিয়ে গেছে অ্যাপেল, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় কোম্পানি। ইভেন রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দিয়েছে। এমনকি ইউরোপে থাকা রাশিয়ার $300 বিলিয়ন তারা ব্লক করে দিয়েছে। আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব সেই সব কিছু করেছে যাতে রাশিয়ার ভেতরে একটা গৃহযুদ্ধ শুরু হয়। কিন্তু জানলে অবাক হবেন, আজকের দিনে রাশিয়ার উপর 16,000 স্যাংশন থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। এমনকি 2024 সালে রাশিয়ার জিডিপি গ্রোথ রেট ছিল 4.3, যেটা আমেরিকার জিডিপি গ্রোথের থেকেও অনেকটা বেশি। প্রশ্ন হলো কিভাবে? যে ইকোনমিক্স অ্যাকশনে যে কোনো দেশ সহজেই মুখ থুবড়ে পড়ে, সেখানে কিভাবে রাশিয়া তাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, আর ভবিষ্যতেও কি তারা এটা পারবে? আর এর পেছনে কি পুতিনের কোনো সিক্রেট প্ল্যান কাজ করছে? বন্ধুরা, এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। রাশিয়ার আজকে যে গল্পটা আমি আপনাদেরকে বলবো, সেটা কিন্তু শুধুমাত্র তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার গল্প নয়, এটা তাদের সার্ভাইভাল স্টোরি, একটা দেশের টিকে থাকার লড়াই। আর এই সবটা শুরু হয় রাশিয়ার ইতিহাস দিয়ে। একটা সময় রাশিয়া ছিল রাজতন্ত্র, তখন দেশটা পুরোপুরি চাষাবাদের উপর ডিপেন্ড ছিল, তাই সেখানকার ইকোনমিও ব্যাকওয়ার্ড ছিল। এরপর রাশিয়ার কমিউনিস্ট শাসন শুরু হয়। রাশিয়ার নতুন নাম হয় সোভিয়েত ইউনিয়ন। মাত্র কয়েক দশকের মধ্যে সোভিয়েত ইউনিয়ন গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠে। স্পেস, টেকনোলজি, নিউক্লিয়ার পাওয়ার, এমনকি হেভি ইন্ডাস্ট্রিজ, সব কিছুতেই আমেরিকাকে সমানে সমানে টক্কর দিত এই সোভিয়েত ইউনিয়ন। কিন্তু দেশের মানুষের উপর সরকারের অতিরিক্ত চাপ এবং কোল্ড ওয়ারের প্রভাবে এই দেশটার অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছিল। আর ফাইনালি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে যায়। এই সময় রাশিয়া পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বেকারত্ব, ক্রাইম সব মিলিয়ে গোটা দেশ অন্ধকারে ডুবে যায়। তবে রাশিয়ার মানুষরা কয়েকশো বছর ধরে যুদ্ধ করে করে তাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে তারা খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়ে না। তারা কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার লড়াই করতে পারে। 2000 সালের দিকে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসে, আর ক্ষমতায় এসেই পুতিন রাশিয়াকে পুনর্নির্মাণের কাজ শুরু করে দেয়। আর সেই সময় থেকে আজ পর্যন্ত রাশিয়ার ইকোনমির একটা ব্যাকবোন, তা হলো রাশিয়ার তেল এবং গ্যাস। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আজকের দিনে বিশ্বের প্রায় 20% ন্যাচারাল গ্যাস রাশিয়ার কাছে রয়েছে। এমনকি রাশিয়ার কাছে সারা বিশ্বের 6% খনিজ তেল রয়েছে। আর আপনি এটা ভাববেন না যে রাশিয়ার কাছে শুধু রিজার্ভ রয়েছে, তার প্রোডাকশন এবং সাপ্লাইতেও বিশ্ব সেরা। আর এই দুটো রিসোর্স, মানে ন্যাচারাল গ্যাস এবং খনিজ তেল, এই দুটো জিনিস রাশিয়াকে অনেকটা বেশি অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর করে তুলছে। এছাড়া রাশিয়ার কাছে সোনা, হিরে থেকে শুরু করে কয়লা, ইউরেনিয়াম, এমনকি রেয়ার আর্থ মিনারেলসও রয়েছে। ফলে বলতে পারেন রাশিয়ার অর্থনীতি অনেকটাই তার খনিজ দ্রব্যের উপর নির্ভরশীল। এবার এই জিনিসটা পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে জানতো, আর এই কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা রাশিয়ার তেলের উপর স্যাংশন চাপিয়ে দিয়েছে, এবং ইউরোপও রাশিয়াকে দমন করার জন্য তাদের কাছ থেকে গ্যাস কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু তারপর যেটা হয়েছিল সেটা দেখে সবাই চমকে উঠেছিল। দেখুন, সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার উপর স্যাংশন চাপিয়েছিল, তখন কিন্তু রাশিয়ার অর্থনীতি একটু হলেও দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু রাশিয়া বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি নিজেদের পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেয়। তারা যে সমস্ত দেশগুলোতে গ্যাস বিক্রি করত, সেই দেশগুলোর রুট ঘুরিয়ে ফেলে। মানে তারা আগে যে গ্যাস ইউরোপে বিক্রি করত,
এবার সেই গ্যাস ভারত এবং চীনে বিক্রি করতে শুরু করে দেয়। এমনকি রাশিয়া চীনের সাথে তাদের বন্ধুত্ব আরো স্ট্রং করে, কারণ এরা দুজনেই অ্যান্টি ওয়েস্টার্ন মাইন্ডসেট রাখে। আর তাদের বন্ধুত্ব এতটাই স্ট্রং হয় যে 2024 সালে রাশিয়া এবং চীনের ট্রেড $240 বিলিয়ন পৌঁছে গিয়েছিল। 2022 সালের পর থেকে ভারতও রাশিয়া থেকে ডিসকাউন্টেড প্রাইসে তেল কিনতে শুরু করে। আর এগুলো ছাড়াও রাশিয়া আর একটা বুদ্ধি খাটায়, যার ফলে আজকের দিনে রাশিয়ার তেল আবার ঘুরপথে আমেরিকা এবং ইউরোপে পৌঁছাচ্ছে। আর এই জিনিসটার নাম হচ্ছে শ্যাডো ফ্লিট। বন্ধুরা, যারা না জানেন তাদের জন্য একটু বলে দিই এই শ্যাডো ফ্লিট আসলে কি। প্রথমে রাশিয়া তেল কোম্পানিগুলো বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে তাদের পুরনো এবং বাতিল ট্যাঙ্কার কিনতে শুরু করে। এরপর তারা লাইবেরিয়া, পানামা, মার্শাল আইল্যান্ডের মতো ছোট ছোট দ্বীপ যেখানে আইন ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম বেশ দুর্বল, সেই দেশগুলোতে এই ট্যাঙ্কগুলোকে বেনামিভাবে রেজিস্টার করায়। আর তারপরে এই জাহাজগুলোতে সেই দেশের ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়। ফলে বোঝাই যায় না যে এই জাহাজগুলোর পেছনে কারা রয়েছে বা কোন দেশ রয়েছে। এমনকি জাহাজগুলোর জিপিএস বন্ধ করে রাখা হয়, ফলে এগুলো কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে সেগুলোকে ট্র্যাক করতে পারে না। এবার এই জাহাজগুলো যখন রাশিয়ার পোর্ট থেকে তেল নিয়ে বেরিয়ে পড়ে, তখন এগুলো বারবার রুট চেঞ্জ করে একটা ফিক্সড পয়েন্টে এসে রাতের অন্ধকারে অন্য ট্যাঙ্কারে তাদের তেল ট্রান্সফার করে দেয়। আর তারপর সেই নতুন ট্যাঙ্কার গিয়ে হাজির হয় আমেরিকা বা ইউরোপে। এভাবেই রাশিয়া আমেরিকার স্যাংশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে তাদের তেল সাপ্লাই করছে। এই ধূর্ত চালের জন্যই আমেরিকা বা পশ্চিমা বিশ্ব তাদের উপর সেরকম ভাবে প্রভাব ফেলতে পারেনি। এবার আসি পুতিনের সেকেন্ড চাল। 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তাদের ইকোনমিকে ওয়ার ইকোনমি বানিয়ে দিয়েছে। এবার এই ওয়ার ইকোনমি আসলে কি সেটা একটু সহজ করে বলি। যুদ্ধের সময় যে কোনো দেশই ওয়ার ইকোনমিকে অ্যাডাপ্ট করে। এই সময় দেশে যে ডিফেন্স বাজেট থাকে সেগুলোকে অনেক বাড়িয়ে দেওয়া হয়, আর সেই টাকা দিয়ে সেই দেশ বন্দুক, গুলি, ট্যাঙ্ক, মিলিটারির বিভিন্ন সরঞ্জাম প্রচুর পরিমাণে অ্যাডাপ্ট করা হয়, যার ফলে গোটা দেশ জুড়ে নানা ধরনের ফ্যাক্টরি তৈরি হয়, লোকজনের কর্মসংস্থান বাড়ে। এর ফলে যুদ্ধের সময় দেশে বেকারত্বের সমস্যা কমে যায়, দেশের অর্থনীতিতে একটা বুস্ট আসে। আর আপনাদেরকে বলি, 2024 সালে রাশিয়ার ডিফেন্স বাজেট ছিল $135 বিলিয়ন, যেটা রাশিয়ার অর্থনীতিতে একটা হিউজ বুস্ট এনে দিয়েছিল। টেকনোলজি, অ্যালুমিনিয়াম, আয়রন, স্টিল সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে ম্যাসিভ গ্রোথ আসে, ফলে নতুন নতুন জব ক্রিয়েট হয়। আর এই ইন্ডাস্ট্রির কারণে 2024 সালে রাশিয়ায় বেকারত্বের হার ইউক্রেনের যুদ্ধের আগের তুলনায় অনেকটাই কমে যায়। তবে এই ওয়ার ইকোনমির একটা ডার্ক সাইড আছে। বলা হয় যে যদি দীর্ঘদিন ধরে এই ওয়ার ইকোনমি চলতে থাকে তাহলে দেশের মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। এমনকি এই ওয়ার ইকোনমিকে সচল রাখার জন্য লাগাতার কোনো দেশের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, যেটাকে প্রথমে মনে করা হয়েছিল যে 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা আজ প্রায় 4 বছর ধরে চলছে এবং সেই যুদ্ধের কোনো পরিণতি নেই। আর পশ্চিমা বিশ্ব এই আশঙ্কাই করছে রাশিয়া হয়তো ইন ফিউচারে শুধুমাত্র ইউক্রেনে থেমে থাকবে না, তারা তাদের ওয়ার ইকোনমিকে চালিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে অন্য দেশের উপর আক্রমণ করতে পারে। এরপরেই আসে রাশিয়ার থার্ড মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। 2022 সালে যখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রাশিয়ার উপর ফিনান্সিয়াল স্যাংশন চাপাচ্ছিল, তখন তাদের সবচেয়ে বড় অবজেক্টিভ ছিল যে রাশিয়া যাতে কোনোভাবে ডলার ব্যবহার করতে না পারে। এবার আমরা সবাই জানি যে বিশ্বের বেশিরভাগ যে বাণিজ্য হয় সেটা হচ্ছে ডলার। এবার রাশিয়াকে যদি ডলার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, রাশিয়াকে যদি ডলার ব্যবহার করতে না দেওয়া হয়, এর অর্থ হচ্ছে রাশিয়ার অর্থনীতিকে তারা ভেঙে ফেলতে চায়। এরপর পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে ডলার ব্যবহার করতে দিচ্ছিল না, তখন রাশিয়ার যে কারেন্সি রুবেল, তার ভ্যালু দিন দিন কমতে থাকে। এমনকি আমাদের দেশের টাকাও ডলারের উপর কিন্তু ডিপেন্ড করে। ফলে বিশ্ব বাজারে যখন রাশিয়ার কারেন্সি রুবেলের ভ্যালু দিন দিন কমে যাচ্ছিল, তখন পুতিন ডলারের বদলে রাশিয়ান রুবেলকে গোল্ডের সাথে টাই আপ করে দেয়। তিনি 1 গ্রাম সোনার দাম ধরেন 5000 রুবেল। এবার শুধুমাত্র দাম ঠিক করে দিলেই তো হবে না, তার জন্য রাশিয়াকে বাজারে গোল্ড বিক্রি করতে হবে।
এক্ষেত্রে আপনাকে বলে দিই, রাশিয়া ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট গোল্ড প্রডিউসার দেশ। এমনকি আমেরিকা, জার্মানি, ইতালি এবং ফ্রান্স, এদের পরেই রয়েছে রাশিয়ার গোল্ড রিজার্ভ। তাদের কাছে বর্তমানে প্রায় 2332 মেট্রিক টন গোল্ড রয়েছে। এবার ইউরোপ বা আমেরিকা রাশিয়ার সোনা না কিনলেও ইউনাইটেড আরব আমিরেটস, সুইজারল্যান্ড, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই দেশগুলো রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সোনা কিনেছে। যেমন ধরুন 2022 সালে ইউএই রাশিয়ার থেকে প্রায় 96 মেট্রিক টন সোনা কিনেছিল। অন্যদিকে আবার সুইজারল্যান্ড কিনেছিল 75 মেট্রিক টন সোনা। আর এই সোনাগুলো কেনার সময় রাশিয়া সোনার বদলে এই দেশগুলোর কাছ থেকে ডলারের পরিবর্তে রাশিয়ান রুবেল নিত, যার জন্য এই দেশগুলোকে বাজার থেকে রাশিয়ান রুবেল কিনতে হয়। ফলে বাজারে রাশিয়ান রুবেলের ডিমান্ড স্টেবল থাকে। আর ঠিক এই কারণেই রাশিয়ান রুবেল এত পরিমাণ স্যাংশনের পরেও আজও টিকে রয়েছে। আর যেহেতু গোল্ডের সাথে রাশিয়ান রুবেলের দাম বেঁধে দেওয়া হয়েছে, তাই আজকের দিনে যখন সোনার দাম দিন দিন বাড়ছে, তেমনি রাশিয়ার রুবেলের দামও দিন দিন বাড়ছে। এছাড়াও রাশিয়া তার বন্ধু দেশগুলি যেমন চীন, ভারত, এদের সাথে লোকাল কারেন্সিতে ব্যবসা করছে। যেমন ধরুন ভারত যখন রাশিয়া থেকে তেল কেনে, তখন ভারত ইন্ডিয়ান রুপি রাশিয়াকে দেয়। ফলে দুটি দেশ আরামসে ডলারকে বাইপাস করতে পারছে। এরপরে রাশিয়ার কাছে যে হাতিয়ার রয়েছে সেটা হচ্ছে ব্রিক্স। আজকের দিনে বিশ্বের ধনী দেশগুলোকে টক্কর দেওয়ার জন্য একটা নতুন গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে ব্রিক্স, যার ভিতরে রয়েছে বিশ্বের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিগুলো, যেমন ব্রাজিল, ভারত, রাশিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। এছাড়াও রয়েছে আরো 15টা দেশ। এই দেশগুলো আজকের দিনে ডলারকে চ্যালেঞ্জ করছে। তারা ডলারের পরিবর্তে একটি নতুন কারেন্সি, ব্রিক্স কারেন্সি আনার কথা বলছে। এই ব্রিক্স দেশগুলোর সাথে রাশিয়া তাদের ট্রেড দিন দিন বাড়াচ্ছে। 2023 সালে ব্রিক্স কান্ট্রিগুলোর সাথে রাশিয়ার প্রায় 300 বিলিয়ন ডলারের ট্রেড করেছিল। এর ফলে রাশিয়ার কাছে যদি আজকের দিনে আমেরিকা বা ইউরোপের মার্কেট বন্ধ হয়েও যায়, তাদের কাছে একটি অল্টারনেটিভ মার্কেট ওপেন রয়েছে। রাশিয়ার উপর স্যাংশন চাপানোর পর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ভেবেছিল যে রাশিয়ার মানুষেরা হয়তো তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারা খরচ বন্ধ করে দেবে। কিন্তু এই স্যাংশনগুলোর এগেনস্টে রাশিয়া যেভাবে নিজেকে শক্ত করে রেখেছে এবং স্মার্ট মুভ নিয়েছে, এটা দেখে রাশিয়ানরা বুঝতে পেরেছে যে তাদের সরকার এবং ইকোনমি বেশ স্ট্রং। আর এই যুদ্ধের পরিস্থিতিতেও সমান তালে তাদের খরচ চালিয়ে যাচ্ছে। এর ফলে তাদের ইকোনমি বুস্ট পাচ্ছে। আজকের দিনে রাশিয়ার জিডিপির 70% শুধুমাত্র তাদের ডোমেস্টিক স্পেন্ডিং এর উপর ডিপেন্ডেন্ট। বলতে পারেন রাশিয়ার অর্থনীতিকে তাদের দেশের সাধারণ মানুষরাই চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে এর বেশ কিছু প্রবলেম রয়েছে, কারণ এতে একটা সময় মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং অলরেডি রাশিয়ার মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন 9.2 পয়েন্টে পৌঁছে গেছে। আর ভবিষ্যতে যদি যুদ্ধ আরো কন্টিনিউ হয়, তাহলে এক্সপার্টদের মতে রাশিয়ার অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে পড়তে পারে। তবে অর্থনীতিকে বুস্ট করার জন্য রাশিয়ার কাছে আরো একটি হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে লোন। রাশিয়া যদি ভবিষ্যতে বাজার থেকে লোন তুলতে চায়, তাহলে ইনভেস্টররা কিন্তু খুব সহজেই রাশিয়াকে লোন দেবে, কারণ তাদের ডেট টু জিডিপি রেশিও অনেকটাই কম। মানে তারা খুব সহজেই লোন পরিশোধ করার ক্ষমতা রাখে। ফলে ভবিষ্যতে যদি রাশিয়ার ইকোনমিকে বুস্ট করার জন্য তাদেরকে লোন নিতে হয়, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, তাহলে সেটা খুব সহজেই রাশিয়া করতে পারবে। তবে যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অনেক সময় ধরে চলে আসছে, এটা যদি আরো কন্টিনিউ হয়, তাহলে রাশিয়া একটা সময় অনেক বড় সমস্যার মুখোমুখি হবে। যেমন দেশের অন্যান্য সেক্টর, যেমন আইটি, ইন্ডাস্ট্রি, ব্যাংকিং এবং টেকনোলজি, এই সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট কমে যাবে। আর এতে রাশিয়া পিছিয়ে পড়তে পারে। আর সেই সময় তাদেরকে এই জিনিসগুলোর জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হবে, এবং সেটা চীন। চীন অলরেডি রাশিয়ার মার্কেটকে ক্যাপচার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ 16,000 স্যাংশনের চাপ রাশিয়া সামলে নিলেও ভবিষ্যতে তাদের জন্য বড় সমস্যা আসতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।